তাহলে হেডিং করো আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে রিলেশন। রিলেশন। এই রিলেশন চ্যাপ্টারটা তোমরা কিন্তু ক্লাস 11-12-এও পড়েছো। 11-এ কিছুটা পোর্শন ছিল, 12-এ কিছুটা পোর্শন ছিল। ওই একই জিনিস এখানেও আছে, কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ওখানে কিছু থিওরেমের প্রমাণ তুমি করনি, জাস্ট থিওরেমের স্টেটমেন্ট গুলো করেছিলে বা বেসিক্যালি কিছু অঙ্ক করেছিলে। আর এখানে তোমাকে অঙ্ক তো করতেই হবে, তার সাথে সাথে থিওরেমের প্রুফ গুলোও করতে হবে। বুঝতে পেরেছো? পরীক্ষায় যেরকম অঙ্ক আসবে, ঠিক সেই রকম থিওরেমের প্রমাণও কিন্তু এখান থেকে কিছু কিছু থিওরেম আছে যেগুলো আসতে পারে। ওকে। তাহলে ওভারঅল কনসেপ্ট কিন্তু একই রকম, নতুন কিছু না। তাও আমি গোড়া থেকেই বলে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। তাহলে রিলেশন কাকে বলে বা রিলেশন ব্যাপারটা কি? শুরুতে আমরা দুটো সেট নিচ্ছি। একটা নিচ্ছি ক্যাপিটাল এ। ক্যাপিটাল এ সেটের মধ্যে মনে করো তিনটে এলিমেন্ট রয়েছে, এ বি সি, তিনটে এলিমেন্ট রয়েছে। এবং আরেকটা সেট হচ্ছে ক্যাপিটাল বি। এর মধ্যে মনে করো দুটো এলিমেন্ট রয়েছে, 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাকে বলতে পারবে এ ক্রস বি এই সেটটা কি হবে? দেখি কে বলতে পারে। দুটো সেটের কার্তেশীয় গুণফল এ ক্রস বি, এই সেটটা কি হবে? স্যার বলবো। হ্যাঁ, বলো। প্রথমে এ ক্রস ওয়ান হবে, এই সরি এ কমা ওয়ান। এ কমা ওয়ান, তারপর তারপরে এ কমা টু, এ কমা টু, বি কমা ওয়ান, বি কমা ওয়ান, বি কমা টু, বি কমা টু, সি কমা ওয়ান, সি কমা ওয়ান, সি কমা টু। সি কমা। আচ্ছা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কার্তেশীয় গুণফল, তাই তো? এটা আমরা সকলেই জানি। ঠিক একইভাবে যদি আমি তোমাকে বলতে বলি বি ক্রস এ কত হবে, সেটাও বলতে পারবে? বলো। বি ক্রস এ হলে ওই ওয়ান কমা এ, ওয়ান কমা বি, ওয়ান কমা সি, আর টু কমা এ, টু কমা বি, টু কমা সি। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, 1, এ, 1, বি, 1, সি, তারপর 2, এ, 2, বি, 2, সি, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা সকলেই জানি এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে যেগুলো লেখা হচ্ছে সেগুলোকে কি বলা হয় বলো তো? এগুলোকে বলা হয় অর্ডার পেয়ার। অর্ডার পেয়ার, বাংলায় বললে ক্রমযুগল, তাই না? বাংলায় তোমরা পড়ে এসেছো ক্রমযুগল বা অর্ডার পেয়ার। আচ্ছা, এইবার A, 1 আর 1, এ, এই দুটো কিন্তু কোনোভাবেই এক নয়, দুটো অবশ্যই আলাদা জিনিস। ঠিক আছে? A, 1, 1, এ, এই দুটো কিন্তু কখনোই ইকুয়াল হয় না, দুটোই সম্পূর্ণ আলাদা। ওকে। আচ্ছা, তাহলে এইবার আমরা কি করছি? এই যে এ ক্রস বি যে সেটটা পেলাম, তার একটা সাবসেট নিচ্ছি। সাবসেট মানে আমরা সকলেই জানি এর মধ্যে থেকে কিছু এলিমেন্ট নিয়ে নতুন একটা সেট তৈরি করলেই সেটা এর সাবসেট হয়ে যাবে। তাহলে ধরো আমরা সাবসেটটাকে নাম দিচ্ছি R1। এর মধ্যে আমি A, 1 রাখলাম আর B, 1 রাখলাম।
এই দুটোকেই রাখলাম, তাহলে এই R1 সেটটা অবশ্যই হচ্ছে এ ক্রস বি সেটের একটা সাবসেট। বলো হ্যাঁ কি না? সাবসেট তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে এই ধরনের এ ক্রস বি সেটের যত সাবসেট আমরা পাবো, সেই প্রত্যেকটা সাবসেটকেই বলা হবে রিলেশন। সেই প্রত্যেকটা সাবসেটকে কি বলা হবে? রিলেশন ফ্রম এ টু বি। রিলেশন ফ্রম এ টু বি। কি বললাম, বোঝা গেল? তাহলে এ থেকে বি তে একটা রিলেশন, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে একটা সাবসেট। কার সাবসেট? এ ক্রস বি এর সাবসেট। আচ্ছা, এখন যদি আমরা বি ক্রস এ থেকে একটা সাবসেট নিই, যেটাকে বলছি R2। ধরো এর মধ্যে আমি 1 কমা সি নিলাম, আর 2 কমা বি নিলাম। তাহলে এটা অবশ্যই সাবসেট অফ বি ক্রস। এই সাবসেটটাকে কি বলা হবে? এটাকেও একটা রিলেশন বলা হবে। এটাকেও একটা রিলেশন বলা হবে, যেটা হচ্ছে ফ্রম বি টু এ। কথা বোঝা গেল? ফ্রম বি টু এ। তাহলে এ টু বি বললে এ ক্রস বি এর সাবসেট, আর বি টু এ বললে বি ক্রস এর সাবসেট। এটাই হচ্ছে রিলেশনের ডেফিনেশন। ক্লিয়ার? বোঝা গেল রিলেশন ব্যাপারটা কি? তাহলে লেখো ডেফিনেশন অফ রিলেশন। ডেফিনেশন অফ রিলেশন। রিলেশন কাকে বলে? যে কথাটা আমি এক্ষুনি বললাম সেইটাই লিখবো। Any subset of A cross B, A cross B সেটের যে কোনো সাবসেট any subset of A cross B is called a relation between A to B বা from A to B, from A to B। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, প্যারা চেঞ্জ করে লেখো ইফ নাম্বার অফ এ সমান পি। এ সেটে মনে করো পি সংখ্যক এলিমেন্ট আছে, আর বি সেটে মনে করো কিউ সংখ্যক এলিমেন্ট আছে। দেন the number of relation from A to B is 2 to the power P into Q। বোঝা গেল? তাহলে এ সেটে যদি পি সংখ্যক এলিমেন্ট থাকে,
আর বি সেটে যদি কিউ সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে এ থেকে বি তে টোটাল কতগুলো রিলেশন পাওয়া যাবে বলো? 2 টু দি পাওয়ার পি কিউ। তাহলে এইখানে আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম এ থেকে বি, এর মধ্যে টোটাল কতগুলো রিলেশন পাওয়া যাবে, কে বলতে পারে? হুম। 2 to the power 6। 2 টু দি পাওয়ার 6, কারণ এ এর মধ্যে 3টে এলিমেন্ট আছে আর বি এর মধ্যে দুটো, তার মানে 2 টু দি পাওয়ার 6। তার মানে এই যে এ ক্রস বি সেটটা রয়েছে, এখান থেকে টোটাল আমরা 6খানা সাবসেট তৈরি করতে পারবো। এই সরি, 2 টু দি পাওয়ার 6 কতগুলো সাবসেট আমরা তৈরি করতে পারবো, এবং প্রত্যেকটা সাবসেটই হবে এক একটা রিলেশন। বুঝতে পারলে? আচ্ছা, এইবার হচ্ছে রিলেশনের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আমাদের জানতে হবে। হ্যাঁ, টাইপস অফ রিলেশন। টাইপস অফ রিলেশন। রিলেশনের অনেকগুলো প্রকারভেদ রয়েছে। নাম্বার 1, রিফ্লেক্সিভ। বাংলায় তোমরা যেটাকে বলতে সসম, রিফ্লেক্সিভ। এগুলো আমরা কম বেশি সকলেই জানি, তাও কিন্তু আছে আমাদের সিলেবাসে। হ্যাঁ, এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্নও আসে। তো একটা রিলেশনকে আমরা কখন রিফ্লেক্সিভ বলবো? লেট আর বি আ রিলেশন, আর বি আ রিলেশন অন এ। এ সেটের উপরে একটা রিলেশন হচ্ছে আর, তার মানে আমরা বলতে পারি আর হচ্ছে একটা সাবসেট অফ এ ক্রস এ। ক্লিয়ার? আর হচ্ছে এ ক্রস এ সেটের একটা সাবসেট। তাহলে এই রিলেশনটাকে বলা হবে, ইজ কল্ড রিফ্লেক্স। কখন রিফ্লেক্সিভ বলা হবে না? যদি এ কমা এ বিলংস টু আর হয়, ফর অল এ বিলংস টু ক্যাপিটাল। বুঝতে পারলে? তাহলে ক্যাপিটাল এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য যে অর্ডার পেয়ার আমরা পাবো, সেটা যদি আর এর মধ্যে থাকে, তাহলে ওই রিলেশনটাকে আমরা কি বলবো? রিফ্লেক্সিভ। একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল, ধরো এ সেটটা আমাদের দেওয়া রয়েছে এরকম 1, 2। তাহলে তুমি আমাকে বলতে পারবে এ ক্রস এ এই সেটটা কি হবে? এ ক্রস এ সেটটা কি হবে? বলো। 1 1 1 2 2 1 2 2। হুম। আচ্ছা, তো এইবার আমরা এই এ ক্রস এর একটা সাবসেট নিচ্ছি, মনে করো নিলাম R1। তার মধ্যে 1, 1 রাখলাম আর 2, 1 রাখলাম। তাহলে এটা অবশ্যই সাবসেট অফ এ ক্রস এ, তার মানে এটা অবশ্যই একটা রিলেশন। তো এখন আমাকে বলতে পারবে এই R1 রিলেশনটা কি রিফ্লেক্সিভ হবে না হবে না? দেখো, রিফ্লেক্সিভ এর কন্ডিশন কি ছিল? না, এ ক্যাপিটাল এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমাদের অর্ডার পেয়ারটা আর এর মধ্যে থাকতে হবে।
তাহলে লক্ষ্য করে দেখো, ক্যাপিটাল এর মধ্যে ওয়ান রয়েছে, ওয়ানের করসপন্ডিং অর্ডার পেয়ার ওয়ান ওয়ান আর এর মধ্যে আছে। কিন্তু ক্যাপিটাল এর মধ্যে যে টুটা রয়েছে, সেই টু এর করসপন্ডিং যে অর্ডার পেয়ার টু কমা টু, সেটা কিন্তু আর ওয়ান এর মধ্যে নেই, তাই কি না? তাহলে যেহেতু টু কমা টুটা আর এর মধ্যে নেই, সেই কারণে আমরা এটাকে বলবো নট রিফ্লেক্সিভ। কথা বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। সিন্স টু কমা টু ডাজ নট বিলংস টু আর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যদি এখন এই আর ওয়ান এর সঙ্গেই টু কমা টুটা অ্যাড করে দিই, তাহলে সেটা রিফ্লেক্সিভ হয়ে যাবে। ওয়ান কমা ওয়ান থাকলো, টু কমা টু থাকলো। এবার এর সঙ্গে আর কিছু থাকলেও কোনো অসুবিধা নেই, না থাকলেও কোনো অসুবিধা। ক্লিয়ার? যদি থাকে থাকুক, না থাকে না থাকুক, মেনলি এই দুটোকে থাকতেই হবে, তাহলেই এটা আমাদের রিফ্লেক্সিভ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে অবশ্যই রিফ্লেক্স। ঠিক আছে? বুঝতে পারলে? কোনো অসুবিধা? আচ্ছা, নাম্বার টু, সিমেট্রিক। সিমেট্রিক কখন বলবো? আর হচ্ছে একটা রিলেশন অন এ, দ্যাট ইজ আর ইজ আ সাবসেট অফ এ ক্রস এ। আচ্ছা, এই আরটাকে সিমেট্রিক বলা হবে। বাংলায় বললে প্রতিসম। কখন সিমেট্রিক বলা হবে? যদি এ ক্রস বি, এ কমা বি, যেটা আর এর মধ্যে আছে, সেখান থেকে আমরা বলতে পারি যে এর উল্টো যেটা বি কমা এ, সেটাও আর এর মধ্যে আছে। ঠিক আছে? তাহলে উল্টোটাও যদি আর এর মধ্যে থেকে থাকে, তখন আমরা ওই রিলেশনটাকে সিমেট্রিক বলতে পারবো। স্মল এ স্মল বি হচ্ছে ক্যাপিটাল এ সেটের এলিমেন্ট। ওকে? আচ্ছা, তাহলে এরও একটা এক্সাম্পল দিই। ওই আগের এক্সাম্পলটারই কন্টিনিউয়েশন হচ্ছে। ধরো আমাদের আগে যেটা আর ওয়ান ছিল, সেটাকেই আবার নিচ্ছি। আর ওয়ান, ওয়ান কমা ওয়ান, টু কমা ওয়ান। আচ্ছা, এই রিলেশনটা কি সিমেট্রিক হবে? না স্যার, হবে না, কারণ 2,1 থাকলে তো 1,2টাকেও থাকতে হবে। হ্যাঁ, তাহলে টু কমা ওয়ান আর ওয়ান এর মধ্যে আছে, তাহলে ডেফিনেশন অনুযায়ী এর উল্টো ওয়ান কমা টু, সেটাকেও আর ওয়ান এর মধ্যে থাকার কথা। কিন্তু ওয়ান কমা টুটা তো আর ওয়ান এর মধ্যে নেই, সেই কারণে এটা সিমেট্রিক নয়। নট সিমেট্রিক। নট সিমেট্রিক। কেন? কারণ ওয়ান কমা টু যেটা, সেটা আর ওয়ান এর মধ্যে নেই। আচ্ছা, তাহলে এবার আরেকটা রিলেশন আমি দিচ্ছি। আর থ্রি দিলাম, ওয়ান কমা ওয়ান, টু কমা ওয়ান, এর উল্টোটাও দিয়ে দিলাম ওয়ান কমা টু। তার সাথে আমি আরেকটা দিলাম ওয়ান কমা থ্রি দিলাম। ওয়ান কমা থ্রি দিলাম। এটা কি সিমেট্রিক হবে? হ্যাঁ, 1,3 থাকলে 3,1 থাকতে হবে, তাহলে এটাও তো হ্যাঁ, সিমেট্রিক হবে না। তাহলে টু কমা ওয়ান এর উল্টো ওয়ান কমা টু আছে, ভালো কথা, কিন্তু ওয়ান কমা থ্রি তার উল্টোটা তো নেই। তাহলে প্রত্যেকটার উল্টোটা আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, শুধু একটার থাকলেই হলো না। বুঝতে পারলে? তাহলে এটাও কিন্তু অবশ্যই নট সিমেট্রিক।
ওকে। আচ্ছা, তাহলে সিমেট্রিক ব্যাপারটা বুঝতে পারলে। এইবার চলে আসো ট্রানজিটিভে। নাম্বার 3, ট্রানজিটিভ। আর একটা রিলেশন অন এ। আচ্ছা, এই রিলেশনটাকে ট্রানজিটিভ বলা হবে। ট্রানজিটিভ মানে হচ্ছে সংক্রমণ। ট্রানজিটিভ কখন ট্রানজিটিভ বলা হবে? যদি যদি এ কমা বি এবং বি কমা সি এই দুটো আর এর মধ্যে থাকে, তাহলে এ কমা সিটাকেও আর এর মধ্যে থাকতে হবে। ওকে, মানে এই দুটোর যে কমন এলিমেন্ট বি সেটা বাদ দিয়ে এই কমা সি এটাকেও আর এর মধ্যে থাকতে হবে, তাহলেই আরটা ট্রান্সিটিভ হবে। ফর এক্সাম্পল, ধরো আমি R4 নিচ্ছি, 1,2 নিলাম আর 2,1 নিলাম। এটা কি ট্রানজিটিভ হবে? না স্যার, হবে না, কারণ ওটা ওয়ান ওয়ানও থাকতে হবে, যেহেতু ওই হ্যাঁ, দুটো কমন এলিমেন্ট। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এই 2টা যদি বাদ দিয়ে দাও, 1,1 সেটাকেও এর মধ্যে থাকতে হতো। অথবা তুমি যদি উল্টো ভাবে ভাবো তাও হবে। 2,1টাকে যদি আগে নাও আর 1,2টাকে যদি পরে নাও, তাহলেও হবে। এই যে 1 আর 1 কমন এলিমেন্ট আছে, তাহলে 1টা বাদ দিলে 2,2টাকে থাকতে হতো। বুঝতে পারলে? তো সেই কারণে এটা কিন্তু ট্রানজিটিভ হতে পারছে না। নট ট্রানজিটিভ। নট ট্রানজিটিভ। ঠিক আছে। আচ্ছা, আমি যদি এর সঙ্গে 1,1টা অ্যাড করে দিই, তাহলে কি এটা ট্রানজিটিভ হবে? তাহলে কি এটা ট্রানজিটিভ হবে? স্যার 2,2 কেও কি থাকতে? হ্যাঁ, তাহলে এইখানে 2 বাদ দিলে 1,1 থেকে যাচ্ছে, কিন্তু যদি আমরা উল্টো ভাবে ভাবি, 1 যদি বাদ দিই, 2,2 তো এর মধ্যে নেই, তাহলে সেই কারণে এটাও কিন্তু ট্রানজিটিভ হবে না। বুঝতে পারলে? এর সঙ্গে 2,2টাও থাকতে হবে, তারপরেই কিন্তু এটা ট্রানজিটিভ হবে। তারপরেই এটা ট্রানজিটিভ হবে। ঠিক আছে, ক্লিয়ার? কোনো অসুবিধা? আচ্ছা, নাম্বার 4, অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক কখন হবে? আর হচ্ছে একটা রিলেশন অনে, আরটাকে অ্যান্টিসিমেট্রিক বলা হবে। কখন বলা হবে? যদি এ কমা বি এবং তার উল্টো বি কমা এ দুটোই আর এর মধ্যে আছে,
সেখান থেকে যদি এ আর বি ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে? বুঝতে পারলে? এ কমা বি, বি কমা এ দুটোই আর এর মধ্যে আছে, তাহলে এ আর বি যদি ইকুয়াল হয় তখন আমরা সেটাকে বলতে পারবো অ্যান্টি সিমেট্রিক। আর যদি এ আর বি আলাদা হয় তাহলে সেটাকে অ্যান্টি সিমেট্রিক বলা যাবে না। এক্সাম্পল, ধরো আমি এই রিলেশনটা নিচ্ছি, 1,2, 2,1। তাহলে এটা কি অ্যান্টি সিমেট্রিক হবে? না স্যার। হ্যাঁ, এটাকে তুমি যদি এ কমা বি ভাবো, তার উল্টো বি কমা এটাও আর এর মধ্যে আছে, কিন্তু এক্ষেত্রে এ মানে হচ্ছে 1 আর বি মানে হচ্ছে 2, দ্যাট ইজ এ নট ইকাল টু বি। আর এ নট ইকাল টু বি মানে অবশ্যই নট অ্যান্টি সিমেট্রিক। ক্লিয়ার? নট অ্যান্টি সিমেট্রিক। ওকে, নেক্সট, নাম্বার 5, ইকুইভ্যালেন্স রিলেশন। কোনো একটা রিলেশনকে আমরা কখন ইকুইভ্যালেন্স রিলেশন বলতে পারবো? খুব সহজ ব্যাপার। আর একটা রিলেশন অন এ, সেটাকে ইকুইভ্যালেন্স বলা হবে, ইকুইভ্যালেন্স মানে হচ্ছে সমতুল্য, যদি আর রিফ্লেক্সিভ হয়, তার সাথে সিমেট্রিক হয়, এবং তার সাথে ট্রানজিটিভ হয়। ঠিক আছে? তাহলে কোনো একটা রিলেশনকে ইকুইভ্যালেন্স কখন বলা হবে? যদি সেটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ তিনটেই হয়ে যায়। এবং ফাইনালি নাম্বার 6, পার্সিয়াল অর্ডার রিলেশন। পার্সিয়াল অর্ডার রিলেশন। পার্সিয়াল অর্ডার কখন বলা হবে? পার্সিয়াল অর্ডার রিলেশন বলা হবে যদি আরটা, আর যেটা সেটা হয় রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক এবং ট্রান্সিট। বুঝতে পারলে? তাহলে ইকুইভ্যালেন্স হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ, আর পার্সিয়াল অর্ডার রিলেশন হচ্ছে রিফ্লেক্সিভ, অ্যান্টি সিমেট্রিক এবং ট্রানজিটিভ। বোঝা গেল? কোনো অসুবিধা? তাহলে এই হচ্ছে আমাদের রিলেশনের বেসিক কিছু ডেফিনেশন। হ্যাঁ, রিলেশনের থিওরি বলতে গেলে এইটুকুই, তবে এখান থেকে পরীক্ষায় কিছু আসবে না এটাই বলা যায়। হয়তো 1 নম্বরে একটা ডেফিনেশন দিয়ে দিতে পারে, সেটা খুব রেয়ার, তবে এখান থেকে খুব একটা কিছু আসে না, মানে ডেফিনেশন গুলো আসে না।
এখান থেকে যা আসবে অঙ্ক আসবে আর থিওরেমের প্রমাণ আসবে। হ্যাঁ, তো এইবার আমরা অঙ্ক করব। তার আগে বলো, ডেফিনেশনে কোনো সমস্যা, কোনো ডেফিনেশন বুঝতে অসুবিধা? ঠিক আছে, তাহলে শুরু করো অঙ্ক। লেখো, let a relation R be defined on Z by A comma B belongs to R or A আর B। হ্যাঁ, দুটো কিন্তু একই কথা। এ কমা বি বিলংস টু আর এর মধ্যে মানেই হচ্ছে এ আর বি এর মধ্যে আর রিলেশনটা আছে, আর এ আর বি এটা মানেও হচ্ছে এ আর বি এর মধ্যে আর রিলেশনটা আছে। ঠিক আছে, আচ্ছা, রিলেশনটা কেমন? রিলেশনটা বলছে ইফ অ্যান্ড অনলি ইফ a মাইনাস বি ইজ divisible by divisible by 5। ঠিক আছে, তাহলে এ কমা বি সেটা আর এর মধ্যে কখন থাকবে? যদি এ মাইনাস বিটা 5 দিয়ে বিভাজ্য হয়। ঠিক আছে, তখন। আচ্ছা, তো এইরকম একটা রিলেশন আমাদের দেয়া রয়েছে। এবার কি দেখাতে বলছে? শো দ্যাট R is an ইকুইভ্যালেন্স রিলেশন। ছোট করেই লিখছি ER, ইকুইভ্যালেন্স রিলেশন, সেটা আমাদের দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমি প্রথমে এই আর রিলেশনটা কেমন হবে সেটা একটুখানি বলে দিচ্ছি। দেখ, আমাদের রিলেশনটা কি না, এ কমা বিটা আর এর মধ্যে থাকবে যদি এ মাইনাস বিটা 5 দিয়ে ভাগ যায়। তাহলে আমি কি বলতে পারবো যে 1,1 সেটা আর এর মধ্যে আছে? বলা যাবে, হ্যাঁ কি না? স্যার আরেকবার বলবেন? এই যে 1,1 এটা আর এর মধ্যে আছে, সেটা কি বলা যাবে? অবশ্যই বলা যাবে। কেন? কারণ 1 - 1 যদি তুমি করো সেটা কত হবে? জিরো। 0 হবে। আর 0 5 দিয়ে অবশ্যই ভাগ যায়, তাই না? হ্যাঁ স্যার। তাহলে 5 দিয়ে ভাগ গেলেই সেটা আর এর মধ্যে থাকবে। আচ্ছা, 1,4 সেটা কি আর এর মধ্যে থাকবে? বলতে পারবে? না স্যার, থাকবে না। থাকবে না, কারণ 1 - 4 যদি করা হয় সেটা আসবে -3। -3 কিন্তু কোনোভাবেই 5 দিয়ে ভাগ যায় না, তাহলে 1,4টা আর এর মধ্যে থাকবে না। তবে আমি যদি 1,-4 লিখি সেটা কিন্তু আবার আর এর মধ্যে থেকে যাবে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ,
আর কি কি আর এর মধ্যে থাকতে পারে বলো, তোমাদের আইডিয়া শুনি। টু আর একটা কমা থ্রি এলিমেন্ট বলো। থাকতে পারে। 2,3 বা 3,2। না না 2,3। না 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 না, সরি সরি সরি, ওটা হবে না। 5,0 হতে পারে। 5,0, হ্যাঁ হতে পারে। আর হ্যাঁ, 2,-3 হতে পারে, বা থ্রি কমা কমা মাইনাস মাইনাস টু থ্রি হতে পারে, হ্যাঁ। এইভাবে কিন্তু আর এর মধ্যে অসংখ্য এলিমেন্ট আমরা পাবো, হ্যাঁ। এত এলিমেন্ট আর এর মধ্যে থাকবে, সেগুলোকে লিখে শেষ করা যাবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইবার এই অঙ্কটা আমরা কিভাবে পরীক্ষার সময় সলভ করব, সেইটাই এখন আমাদের করতে হবে, হ্যাঁ। আচ্ছা, ইকুইভ্যালেন্স রিলেশন মানে হচ্ছে তিনটে দেখাতে হবে: রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ। তাহলে 1 নাম্বার দিয়ে আমরা প্রথমে রিফ্লেক্সিভটা দেখাবো। তাহলে রিফ্লেক্সিভে কি ছিল? রিফ্লেক্সিভে ছিল এ কমা এ বিলংস টু আর হতে হবে। তাহলে তুমি চিন্তা করে দেখো, ফর এনি স্মল এ বিলংস টু জেড, জেড হচ্ছে ইন্টিজারের সেট, তাই তো? তাহলে এ যে কোনো ইন্টিজার বা যে কোনো পূর্ণ সংখ্যা যদি হয়, তাহলে এ মাইনাস এ কত হবে গো? 0 হবে, ওটা 5 জিরো হবে। দিয়ে ডিভিজিবল হবে। তাহলে 0 ইজ ডিভিজিবল বাই 5। তাহলে এটা যাই হোক না কেন, এ মাইনাস এ কিন্তু অলওয়েজ ডিভিজিবল বাই 5। তাহলে এ মাইনাস এ যেহেতু ডিভিজিবল বাই 5, আমরা বলতে পারি এ কমা এ বিলংস টু আর, ফর অল এ বিলংস টু জেড। তো এটাই তো আমাদের রিফ্লেক্সিভের ডেফিনেশন ছিল, তাই কি না? হেন্স আর ইজ রিফ্লেক্স। বুঝতে পারলে? কোনো অসুবিধা? তুমি যদি পার্টিকুলারলি একটা একটা করে সংখ্যা নিয়ে ভাবো, তাও হবে। দেখো, 1,1 আর এর মধ্যে আছে, 2,2 আর এর মধ্যে আছে, 3,3 আর এর মধ্যে আছে, এইভাবে সবাই কিন্তু আর এর মধ্যে আছে। তাহলে রিফ্লেক্সিভ হয়ে গেল। আচ্ছা, 2 নাম্বারে সিমেট্রিক দেখাতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে সিমেট্রিকের ডেফিনেশন কি ছিল মনে করে দেখো। এই যে এ কমা বি যদি আর এর মধ্যে থাকে, তাহলে বি কমা এটাও আর এর মধ্যে আছে, সেটা দেখাতে হবে। ভালো কথা। তাহলে লেখো, লেট এ কমা বি বিলংস টু আর। আমরা ধরে নিলাম যে এ আর বি আর এর মধ্যে আছে। তাহলে আর এর মধ্যে থাকা মানে অবশ্যই এ মাইনাস বি যেটা, সেটা হচ্ছে ডিভিজিবল বাই 5। ডিভিজিবল বাই 5। তাহলে এ মাইনাস বি যদি ডিভিজিবল বাই 5 হয়, তার থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে মাইনাস বি মাইনাস এ সেটাও ডিভিজিবল বাই 5ই হবে। আর এখান থেকে যদি আমি মাইনাসটা বাদও দিয়ে দিই, তাহলেও কিন্তু সেটা ডিভিজিবল বাই 5ই হবে, তাই কি না? বুঝতে পারলে? ধরো এরকম 10 মাইনাস, বা এরকম ভাবো 15 - 5, সেটা হচ্ছে 10। এটা 5 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে 5 - 15, সেটা -10।
আর মাইনাস হোক চাই প্লাস হোক, সেটা তো 5 দিয়ে ভাগ যাবে, তাই না? ভাগের ক্ষেত্রে মাইনাস প্লাসের কোনো ব্যাপার হয় না। বুঝতে পারলে কি? ঠিক আছে। হ্যাঁ তাহলে যেহেতু বি মাইনাস এটা 5 দিয়ে ভাগ যাচ্ছে, সেই কারণে আমরা বলতে পারলাম বি কমা এটাও আর এর মধ্যে থাকবে। ব্যাস, এ কমা বি আর এর মধ্যে ছিল, সেখান থেকে আমরা পেলাম বি কমা এ আর এর মধ্যে আছে, সুতরাং আরটা হয়ে গেল সিমেট্রিক। আর ইজ সিমেট্রিক। এইভাবে লিখে লিখে কিন্তু প্রত্যেকটা অঙ্ক করতে হবে, হ্যাঁ, তাহলেই ফুল মার্কস পাওয়া যাবে। এবং ফাইনালি নাম্বার 3, ট্রানজিটিভ দেখাতে হবে। ট্রানজিটিভের ডেফিনেশন কি ছিল গো? এই যে এ কমা বি আছে, বি কমা সি থাকবে, দিয়ে দেখাতে হবে এ কমা সিও থাকবে। তাহলে ধরে নাও, লেট এ কমা বি and b comma c belongs to R। তাহলে a কমা b আছে, তার মানে a মাইনাস বি, আর b কমা c আছে, তার মানে b মাইনাস সি। এই দুটোই হবে ডিভিজিবল বাই 5। আচ্ছা, এখন তুমি আমাকে একটা কথা বলো। ধরো, উম, আমি বলছি 20, সেটা তো 5 দিয়ে বিভাজ্য নাকি গো? স্যার। তাহলে 5 দিয়ে বিভাজ্য মানে এটাকে আমরা লিখতে পারবো 5 ইন্টু সামথিং, মানে 4। আবার 25, সেটা 5 দিয়ে বিভাজ্য, এটাকে আমরা লিখতে পারবো 5 ইন্টু 5। আবার 30, এটাও 5 দিয়ে বিভাজ্য, সেটাকে আমরা লিখতে পারবো 5 ইন্টু 6। তাহলে যে সংখ্যাগুলো 5 দিয়ে বিভাজ্য, সেই সংখ্যাগুলোকে 5 ইন্টু সামথিং হিসাবে আমরা লিখতে পারি, তাই কি না? তাহলে যেহেতু এ মাইনাস বিটা 5 দিয়ে বিভাজ্য, সো এ মাইনাস বিটাকে 5 ইন্টু সামথিং লিখতে পারবো, সেটাকে বলছি K1। আর বি মাইনাস সিটাও যেহেতু 5 দিয়ে বিভাজ্য, তাহলে বি মাইনাস সিটাকেও আমরা 5 ইন্টু সামথিং লিখতে পারবো, যেটাকে বলছি কে। পাশে তুমি লেখো ফর সাম K1, ফর সাম ইন্টিজার্স K1 and K। আচ্ছা, কোনো অসুবিধা নেই। এইবার এক কাজ করো, এই দুটোকে তুমি যোগ করে দাও। তাহলে এটা হচ্ছে এ মাইনাস সি সমান 5, যদি কমন নিয়ে নাও সেটা ব্র্যাকেটে থাকছে K1 প্লাস K2, সেটাকে তুমি লেখো K3। আর K3 সমান K1 প্লাস K। হ্যাঁ, তাহলে লক্ষ্য করে দেখো এ মাইনাস সি সেটাকেও কিন্তু আমরা 5 ইন্টু সামথিং আকারে লিখতে পারলাম, সুতরাং এখান থেকেই আমরা বলতে পারছি যে এ মাইনাস সি যেটা, সেটা কিন্তু ডিভিজিবল বাই 5। আর তোমাদের তো ইন্টিজার চ্যাপ্টারটা পড়া হয়েই গেছে, সুতরাং এই 5K1 সেটা লেখা নিয়ে কোনো সমস্যা থাকার কথাই নয়, তাই কি না? হ্যাঁ স্যার। তাহলে তিনটেই হয়ে গেল। হেন্স আর ইজ ট্রানজিটিভ।
দেয়ারফর আর ইজ ইকুইভ্যালেন্স রিলেশন। বুঝতে পারলে? বলো, কোনো সমস্যা? তাহলে যে অঙ্কই আসুক না কেন এইভাবে গুছিয়ে কিন্তু জিনিসটা লিখতে হবে, তাহলেই ফুল মার্কস পেয়ে যাবে। একদম নিজের ভাষায় লিখবে, কোনো কঠিন ভাষা প্রয়োগ করার দরকার নেই। তবে কিছু যেন বাদ না যায়, হ্যাঁ, একদম গুছিয়ে টুছিয়ে লিখবে সব। আচ্ছা, চলে এসো আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম, এ রিলেশন রো, রিলেশনকে অনেক সময় রো দিয়েও ডিনোট করা হয়, হ্যাঁ, আর বা রো, অসুবিধা নেই। ইজ ডিফাইন্ড অন জেড বাই, কিভাবে ডিফাইন করা হচ্ছে? এ রো বি if and only if 2a plus 3b is divisible by 5। ঠিক আছে, একই রকম প্রুফ দ্যাট আমাদের প্রমাণ করতে হবে রো হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, তাহলে এখানটায় আমি ওই আগের মতো অত আর লিখছি না, জাস্ট সলভ করে দিচ্ছি, তোমরা কিন্তু একই রকম ভাবে লিখে নিতে পারবে, তাই না? পারবে তো নাকি গো? হ্যাঁ স্যার। হুম। দেখো প্রথমত রিফ্লেক্সিভ কিভাবে হবে বলো? এ আর বি দুটোর জায়গায় যদি তুমি এ বসাও তাহলে দেখো কি হচ্ছে, 2a প্লাস 3a, তার মানে 5a, যেটা কিনা অবশ্যই ডিভিজিবল বাই 5। তার মানে এ কমা এ বিলংস টু রো হয়ে গেল। বুঝতে পারলে? কোনো অসুবিধা? না স্যার। আচ্ছা, নাম্বার 2 সিমেট্রিক, তাই তো? তাহলে সিমেট্রিকের জন্য এ কমা বি বিলংস টু রো ধরে নাও। সেখান থেকে কি বলা যেতে পারে? ডেফিনেশন অনুযায়ী 2a প্লাস 3b, মানে কোয়েশ্চেনে যেটা বলা আছে সেটা অনুযায়ী দিস ইজ ডিভিজিবল বাই 5। আচ্ছা, তার মানে 2a প্লাস 3b, এটাকে আমরা লিখতে পারবো 5k1। আচ্ছা, এইবারের উল্টোটা দেখাতে হবে, তাই না? এইখানটাই একটুখানি কায়দা করতে হবে, ঠিক আছে? কায়দাটা কিরকম দেখো, এটাকে আমি লিখছি 5a প্লাস 5b মাইনাস 3a প্লাস 2b ইজিক্যাল টু 5k1। দেখা যায় এরকমটা? দেখো তো, এই যে 5a মাইনাস 3a, 2a হয়ে গেল, 5b মাইনাস 2b, 3b হয়ে গেল। বুঝতে পারলে?
হ্যাঁ এই স্যার। জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ। এটা প্র্যাকটিস না করলে চট করে আসবে না মাথায়। আচ্ছা, তাহলে এখান থেকে বলা যেতে পারে 3a প্লাস 2b সমান 5 কমন নিয়ে নিলে a প্লাস বি মাইনাস k1। তাহলে লক্ষ্য করে দেখো 3a প্লাস 2b সেটা সমান হয়ে যাচ্ছে 5 ইন্টু সামথিং, ধরে নাও k2, যেখানে k2 মানে হচ্ছে a প্লাস বি মাইনাস k1। তাহলে 5 ইন্টু সামথিং মানে 3a প্লাস 2b, সেটা ডিভিজিবল বাই 5। ওকে, সুতরাং এখান থেকে বলা যেতে পারে বি কমা এ বিলংস টু রো। তাহলে সিমেট্রিক হলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভের জন্য আমাদের দেখতে হবে এ কমা বি বিলংস টু রো আর বি কমা সি বিলংস টু রো। তাহলে প্রথমটা থেকে আমরা বলতে পারি 2a প্লাস 3b ডিভিজিবল বাই 5, তার মানে দিস ইজ ইকাল টু 5k3। আর দ্বিতীয়টার থেকে বলা যাবে 2b প্লাস 3c ডিভিজিবল বাই 5, তার মানে দিস ইজ ইকাল টু 5k4। এখন এই দুটোকে অ্যাড করে দাও, তাহলে কি পাচ্ছ 2a প্লাস 3c প্লাস 5b সমান 5k3 প্লাস 5k1, এই 5k4। আচ্ছা, তাহলে এখান থেকে বলা যেতে পারে 2a প্লাস 3c ইজ ইকুয়াল টু 5 কমন নিয়ে নিলে k3 প্লাস k4 মাইনাস বি, তার মানে এটা হয়ে যাচ্ছে 5k5, যেখানে k5 মানে হচ্ছে অবশ্যই k3 প্লাস k4 মাইনাস বি। ওকে, ব্যাস এখান থেকেই বলা যাচ্ছে এ কমা সি সেটা আমাদের বিলংস টু রো। ট্রানজিটিভ হলো। হ্যাঁ স্যার। হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট প্রবলেম। A relation rho is defined on Z by, কিভাবে ডিফাইন করা হচ্ছে, A rho B if and only if A into B greater than 0, মানে যে ইন্টিজার দুটোর গুণফল পজিটিভ হবে
তাদের মধ্যেই রো রিলেশন থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের বলছে এক্সামাইন ইফ রো ইজ নাম্বার ওয়ান রিফ্লেক্সিভ, নাম্বার টু সিমেট্রিক, নাম্বার থ্রি ট্রানজিটিভ। ঠিক আছে, তাহলে এদের মধ্যে কোনটা কোনটা হবে সেটা আমাদের চেক করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু প্রমাণ করতে বলেনি। তাহলে নাম্বার ওয়ান, আমাকে প্রথমে বলো এটা কি রিফ্লেক্সিভ হবে? হ্যাঁ স্যার। রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে। স্যার কিন্তু এটা যদি জিরো হয় তাহলে এ কমা এ মানে এই কন্ডিশন অনুযায়ী তো জিরো ইজ গ্রেটার দেন জিরো হয়ে যাচ্ছে, ওটা তো ইকুয়াল হলে হতো না? ভেরি গুড। তাহলে এ যদি জিরো হয়, এ যদি জিরো হয়, এটা জিরো হতেই পারে, তাই না? কারণ কোয়েশ্চেনে কি বলেছে, কোয়েশ্চেনে বলেছে আমাদের রিলেশন যেটা, সেটা কার উপর ডিপেন্ড, জেড এর উপর। তাহলে জেড এর উপর যদি হয়, সুতরাং জিরো সেটা জেড এর মধ্যে থাকে, জিরো একটা পূর্ণ সংখ্যা, তো এটা আমাদের জিরো হতেই পারে। তাহলে এ যদি জিরো হয়, সেক্ষেত্রে আমাদের এ কমা এটা রো এর মধ্যে থাকবে না। এ কমা এটা রো এর মধ্যে থাকবে না। কেন থাকবে না? কারণ জিরো ইন্টু জিরো সেটা হচ্ছে ইকুয়াল টু জিরো, নট গ্রেটার দ্যান জিরো। বুঝতে পারলে? তাহলে যেহেতু এ কমা এটা জিরোর জন্য রো এর মধ্যে নেই, সুতরাং রোটা রিফ্লেক্সিভ নয়। রো ইজ নট রিফ্লেক্স। কথা বোঝা গেল? এটা প্রায় 90% স্টুডেন্টরা ভুল করে। ঠিক আছে, আচ্ছা, নাম্বার টুটা কি হবে বলো? সিমেট্রিক হবে না হবে না? এ আর বি যদি দুটোই পজিটিভ হয় বা দুটোই নেগেটিভ হয় তাহলে ওটা জিরোর থেকে বড় হবে, কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ হলে তো মাইনাস চলে আসবে, এটা তো জিরোর থেকে বড় হবে না? না, সেটা কিন্তু নয়। তোমাকে সিমেট্রিকের কন্ডিশনটা মনে করতে হবে। হ্যাঁ, ডেফিনেশন কি ছিল সিমেট্রিকের? ডেফিনেশন ছিল যে যদি যদি এ কমা বিটা আর এর মধ্যে থাকে, তাহলে তার উল্টো বি কমা এটাকেও আর এর মধ্যে থাকতে হবে। বুঝতে ওই পেরেছো? হ্যাঁ, আমি মানে ওই ডেফিনেশনটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, তাহলে হবে কারণ নেগেটিভ হলে ওটা নেগেটিভই আসবে, ওইটাই মানে উল্টোটা ফর্ম করবে। তাহলে এটা তুমি নর্মালি এইভাবেই ভাবতে পারো যে আহ এ কমা বি রো এর মধ্যে আছে। তাহলে রো এর মধ্যে আছে মানে অবশ্যই এ ইন্টু বিটা পজিটিভ।
আর এ ইন্টু বি পজিটিভ মানে বি ইন্টু এ সেটাও পজিটিভই হবে, একই তো হবে, তাই না? এ ইন্টু বিও যা বি ইন্টু এও তাই। তাহলে বি ডট এ সেটা পজিটিভ মানে বি কমা এটা আমাদের রো এর মধ্যে থাকবে। বোঝা গেল? একদম সহজ ব্যাপার। আর ট্রানজিটিভটা কি হবে না হবে না? স্যার হবে। হবে। হুম। কারণ আমরা এ কমা বি আর বি কমা সি দুটোই রো এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে। আচ্ছা, তাহলে এ কমা সি রো এর মধ্যে আছে মানে এ ডট বি পজিটিভ, আর তার সাথে বি কমা সি রো এর মধ্যে আছে মানে বি ডট সি পজিটিভ। সেটাও পজিটিভ হয়। আচ্ছা, এবার এই দুটোর বোথ সাইড আমরা গুণ করে দিচ্ছি রেসপেক্টিভ সাইড। তাহলে বাঁ দিকে হচ্ছে এ ডট বি ইন্টু বি ডট সি, আর ডান দিকে হচ্ছে জিরো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এ বি স্কোয়ার সি গ্রেটার দেন জিরো, বি স্কোয়ার দিয়ে ভাগ করে দাও। তাহলে এ সি গ্রেটার দেন জিরো। বুঝতে পারলে? বি স্কোয়ার দিয়ে আমরা ভাগ করতে পারলাম কেন? কারণ বি স্কোয়ারটা অবশ্যই পজিটিভ, তাই না? বি এর মান যাই হোক না কেন তার স্কোয়ার করলে পজিটিভই হবে। তাহলে ভাগ করলে গ্রেটার দেনটা গ্রেটার দেনই থেকে গেল। ঠিক আছে। তাহলে এ ডট সি পজিটিভ, তার মানে এ কমা সি বিলংস টু রো। আর এ কমা সি বিলংস টু রো মানে এটা ট্রানজিটিভ হয়ে গেল। ক্লিয়ার? কোনো অসুবিধা? বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। বুঝতে পেরেছো নাকি? আচ্ছা, এবার তাহলে একটা থিওরেম করা যাক। থিওরেম। থিওরেমটাই বলা হচ্ছে দ্য ইন্টারসেকশন অফ টু equivalence relation on a set is equivalence। ঠিক আছে। তাহলে কোনো একটা পার্টিকুলার সেট আছে, তার উপরে দুটো ইকুইভ্যালেন্স রিলেশন যদি নেওয়া হয়, তাদের ইন্টারসেকশন করা হলে সেটাও একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। এটাই হচ্ছে আমাদের মেন বক্তব্য। হ্যাঁ।
তাহলে আমরা দুটো ইকুইভ্যালেন্স রিলেশন এখানে ধরে নিচ্ছি, একটা নিচ্ছি R1 আর একটা নিচ্ছি R2। V2 equivalence relation on the set A। এ সেটের উপরে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন দুটো নিলাম, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নাম্বার 1, এখন আমরা ক্যাপিটাল এ সেটের মধ্যে থেকে যে কোনো একটা এলিমেন্ট নিচ্ছি স্মল এ। তাহলে এ কমা এ সেটা আর এর মধ্যে থাকবে, R1 এর মধ্যে থাকবে, এবং এ কমা এ সেটা R2 এর মধ্যেও থাকবে। বলো হ্যাঁ কি না? থাকবে তো হ্যাঁ নাকি? স্যার। কেন থাকবে? হ্যাঁ, কারণ ডেফিনেশনে তো ওরকমই ছিল। R1 R2 দুটো ইকুইভ্যালেন্স, ইকুইভ্যালেন্স মানেই রিফ্লেক্সিভ, সেন্স R1 and R2 both reflex। আচ্ছা, তাহলে এখন এ কমা এ যদি R1 এর মধ্যে থাকে এবং R2 এর মধ্যে থাকে, তাহলে তাদের ইন্টারসেকশনের মধ্যেও থেকে যাবে ফর অল এ। এখান থেকেই আমরা বলতে পারছি যে R1 intersection R2 is reflex। কথা বুঝতে পারলে? বলো হ্যাঁ কিনা। আচ্ছা, এইবার সিমেট্রিক। সিমেট্রিকের জন্য আমরা ধরে নিচ্ছি যে এ কমা বি বিলংস টু R1 ইন্টারসেকশন R। তাহলে ইন্টারসেকশনের মধ্যে আছে মানে দুটোর মধ্যেই থাকবে, R1 এর মধ্যেও থাকবে এবং R2 এর মধ্যেও থাকবে। আচ্ছা, R1 এর মধ্যে এ কমা বি আছে, তার মানে বি কমা এটাও R1 এর মধ্যে থেকে যাবে। ঠিক একইভাবে বি কমা এটা R2 এর মধ্যেও থেকে যাবে, তাই কি না? কি থাকবে তো নাকি গো? হ্যাঁ, হ্যাঁ স্যার, কেন থাকবে? কারণ আর সিমেট্রি। ওয়ান আর আর টু দুটোই তো মানে ইকুইভ্যালেন্স রিলেশন, মানে সরি, ইকুইভ্যালেন্স বলা আছে প্রথমে। এবার ইকুইভ্যালেন্স হলে তো ওগুলো মানে সিমেট্রিকও হবে। সিমেট্রিক হবে। তাহলে পাশে লেখো সিন্স R1 and R2 আর সিমেট্রিক। ঠিক আছে। আচ্ছা, তাহলে বি কমা এটা দুটোর মধ্যেই আছে, সুতরাং বি কমা এটা R1 আর R2 এদের ইন্টারসেকশনের মধ্যে চলে আসলো। দেয়ারফর হেন্স R1 intersection R2 is symmetric। আচ্ছা, এইবার হচ্ছে ট্রানজিটিভ।
ট্রানজিটিভের জন্য ধরে নেওয়া হচ্ছে যে এ কমা বি আর বি কমা সি এই দুটো বিলংস টু R1 ইন্টারসেকশন R। দ্যাট মিনস এ কমা বি and B comma C belongs to R1 and A comma B and B comma C belongs to R। যেহেতু R1 R2 দুটোই ট্রানজিটিভ সেই কারণে A comma C belongs to R1 and A comma C belongs to R। Since R1 and R2 both transitive, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকেই বলা যাচ্ছে এ কমা সি বিলংস টু R1 ইন্টারসেকশন R। হ্যান্স R1 ইন্টারসেকশন R2 ইজ ট্রানজিটিভ। ব্যাস, হয়ে গেল। বুঝতে পারলেন? কোনো অসুবিধা? ইম্পর্টেন্ট থিওরেম কিন্তু, হ্যাঁ, আসতেই পারে পরীক্ষা। আচ্ছা, এইবার ইউনিয়নের ক্ষেত্রে রিফ্লেক্সিভটা হবে আর সিমেট্রিকটা হবে, কিন্তু ট্রানজিটিভটা হবে না। সেটা তুমি নেক্সট থিওরেমে লিখতে পারো। দা ইউনিয়ন of two reflexive and symmetric relation is reflexive and symmetric respectively। তার মানে কি, দুটো রিফ্লেক্সিভের ইউনিয়ন করলে সেটাও রিফ্লেক্সিভ হবে, দুটো সিমেট্রিকের ইউনিয়ন করলে সেটাও সিমেট্রিক হবে। হ্যাঁ, এটা তুমি ওই আগেরটার মতো করেই করতে পারো। দুটো রিলেশন এখানে তুমি ধরে নাও। লেট R1 and R be two relations on a both reflexive and symmetric। ঠিক আছে। এখন আমি
বলতে পারি যে এ কমা এ সেটা R1 এর মধ্যেও আছে, এবং এ কমা এ R2 এর মধ্যেও আছে, তাই কি না? যেহেতু R1 এবং R2 দুটোই রিফ্লেক্সিভ ফর অল এ বিলংস টু ক্যাপিটাল, তাহলে দুটোর মধ্যে থাকা মানে অবভিয়াসলি সেটা ইউনিয়নের মধ্যে থাকবেই। তার মানে এখান থেকেই আমরা বলতে পারি হ্যাঁ, R1 ইউনিয়ন R2 সেটা হচ্ছে রিফ্লেক্সিভ। কথা বুঝতে পারলে? বলো হ্যাঁ কি না। ঠিক একইভাবে সিমেট্রিকের জন্য যদি আমরা ভাবি, তাহলে উম, আমি ধরে নিচ্ছি যে এ কমা বি বিলংস টু R1 ইউনিয়ন R। তাহলে এখন ইউনিয়ন মানে হয় R1 এর মধ্যে থাকবে অথবা R2 এর মধ্যে থাকবে। তাহলে আইদার এ কমা বি বিলংস টু R1 or a comma b belongs to R, তাই তো? আচ্ছা, হয় R1 এর মধ্যে থাকবে অথবা R2 এর মধ্যে থাকবে। যদি R1 এর মধ্যে থাকে এ কমা বিটা, তাহলে R1 এর মধ্যে বি কমা এটাও থাকবে, যেহেতু R1টা সিমেট্রিক। ঠিক একইভাবে যদি এ কমা বিটা R2 এর মধ্যে থাকে, তাহলে বি কমা এ যেটা সেটাও R2 এর মধ্যে থাকবে, যেহেতু R2টা সিমেট্রিক। পাশে তুমি লিখতে পারো সিন্স R1 and R2 both symmetric. তাহলে আইদার R1 এর মধ্যে আছে অর R2 এর মধ্যে আছে, সুতরাং বি কমা এ যেটা সেটা R1 ইউনিয়ন R2 এর মধ্যে থেকে যাবে। ব্যাস, এখান থেকেই বলা যাচ্ছে R1 ইউনিয়ন R2 টা সিমেট্রিক হয়ে যাবে। বোঝা গেল? বলো, কোনো অসুবিধা? তবে দুটো ট্রানজিটিভের ইউনিয়ন করলে সেটা কিন্তু ট্রানজিটিভ হয় না। এটা তোমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাতে হবে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় এই কোয়েশ্চেনটা আসতেই পারে 2 মার্কসে। কি বলবে কোয়েশ্চেনটাই? এরকম বলতে পারে ইজ ইজ হু ইজ দা ইউনিয়ন অফ টু ট্রানজিটিভ রিলেশন, ট্রানজিটিভ দুটো ট্রানজিটিভ রিলেশনের ইউনিয়ন কি ট্রানজিটিভ হয়? এরকম দিতে পারে, অথবা বলতে পারে প্রুফ অর ডিসপ্রুফ। তো বিভিন্ন রকম ভাবে এটা সেট করতে পারে, হ্যাঁ, প্রুফ অর ডিসপ্রুফ, প্রুফ অর ডিস। অথবা এরকম দিতে পারে যে শো বাই অ্যান এক্সাম্পল দ্যাট, শো বাই অ্যান এক্সাম্পল দ্যাট দা ইউনিয়ন
of two transitive relation is not transitive। বুঝতে পারলে? দুটো ট্রানজিটিভ রিলেশনের ইউনিয়নটা ট্রানজিটিভ হয় না, সেটা এক্সাম্পলের মাধ্যমে শো করো। তাহলে এখানে তোমাদের কি করতে হবে না, দুটো রিলেশন ফাইন্ড করতে হবে, একটা R1 আর একটা R। সে ডিসপ্রুভ জিনিসটা কি? হ্যাঁ, ডিসপ্রুভ জিনিসটা কি? ডিসপ্রুভ মানে যে এটা মিথ্যা কথা, এমন একটা স্টেটমেন্ট দেয়া থাকবে সেটা মিথ্যা, সত্য নয়। আচ্ছা আচ্ছা, সে ঠিক আছে। ঠিক আছে, তাহলে R1 R2 দুটো রিলেশন খুঁজতে হবে অন আ সেট এ। তাহলে তোমাদের এখানে অ্যাকচুয়ালি তিনটে জিনিস কনসিডার করতে হবে। হ্যাঁ, প্রথমে একটা সেটের কথা ভাবতে হবে, এ হবে যে সেটটা। তারপর দুটো রিলেশন খুঁজতে হবে R1 আর R2 এ সেটের উপরে, এবং এমন রিলেশন খুঁজতে হবে যাতে করে রিলেশন দুটোই ট্রানজিটিভ হয়, এবং তাদের ইউনিয়ন করে দেখাতে হবে যে সেই ইউনিয়নে নতুন যে রিলেশনটা আসছে সেটা ট্রানজিটিভ নয়। বুঝতে পেরেছো? তো এইটা তোমাদের হোম টাস্ক থাকছে, তোমরা বাড়িতে কিন্তু সময় নিয়ে ভাববে এটা। হ্যাঁ, তাড়াহুড়ো করে ভাববে না, সময় নিয়ে এমন দুটো রিলেশন খুঁজে বার করবে যারা নিজেরা ট্রানজিটিভ কিন্তু ইউনিয়ন করলে ট্রানজিটিভ হবে না। দেখি কে ভাবতে পারে রিলেশন। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের রিলেশনের বেসিক কিছু জিনিস। নেক্সট ক্লাস মানে আগামীকাল, সেটাও কিন্তু রিলেশনের উপরই হবে। হ্যাঁ, আরো কিছু থিওরেম আমি করাবো, আরো কিছু অঙ্ক করিয়ে রিলেশন চ্যাপ্টারটা আগামীকাল শেষ করব, তারপরে ফাংশন হবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? কোনো অসুবিধা? ঠিক আছে, বলো, তোমাদের যদি কিছু বলার থাকে বলতে পারো। তো বলছিলেন কি যে আজকে এই ডাউটটা সলভ করে দেবেন, করে দিয়েছিলেন? হ্যাঁ, ওইটা আর কয়েকদিন সময় দিলাম। হ্যাঁ, অনেকে বলছিল এখনো দেখা হয়নি পুরোটা, তাহলে আর কয়েকদিন সময় দিলাম, দেখে নিক সবাই, তারপর একদিন ডাউট ক্লিয়ারিং ক্লাস করবো। ঠিক আছে? আমার মানে দুটো ডাউট পড়েছিল, সেই জন্য বলছি। হ্যাঁ, বলো। কেন গেল? ডাউটটা এই, আপনি আলফা কাট অফ এ, হ্যাঁ, আলফা কাট অফ এ দিয়ে যে যে প্রুফ গুলো করিয়েছেন, স্ট্রং হ্যাঁ, আলফা কাট অফ এ দিয়ে একই রকমের প্রুফ হবে? হ্যাঁ, একই রকম। মানে তার জন্য কি কোনো কন্ডিশন দিতে হবে, যে এই কন্ডিশনের জন্য না, না, লিখতে না, হবে? মানে আমাদের আলফা কাটের জন্য কি ছিল, গ্রেটার দেন অর ইকুয়াল টু। আর স্ট্রং আলফা কাট হলে ওইখানে জাস্ট গ্রেটার দেন হয়ে যাবে। ও, হুম। আর একটা আপনি করেছিলেন লেস অর ইকুয়াল টু, কোনো একটা এটা পরে তাহলে জিজ্ঞেস করবো। লেস অর ইকুয়াল টু দিয়ে একটা ইকুয়েশন বুঝতে পারছিলাম না। ও, আচ্ছা, ঠিক আছে, ওটা জিজ্ঞেস করো পরে, অসুবিধা নেই। আর ও একটা জিনিস, আপনি যে লিখেন না, মানে এক একটা মান লিখে দিন, মিউ অফ এক্স এর মান এটা, ঠিক আছে? সেটা হুম। এই থেকে 3 আর 4-এর মধ্যে থাকবে। তিনটাকে লেখেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আর চারটাকে লেখেন হচ্ছে থার্ড ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট মানেটা কি, এটা হ্যাঁ, বুঝেছিলাম। যদি যদি লেসার ইকুয়াল টু থাকে তাহলে সেটা থার্ড ব্র্যাকেট হয়। হ্যাঁ, ও, আর লেস দেন থাকলে ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে ওইখান থেকে শুরু, আর থার্ড ব্র্যাকেট মানে শেষ। হ্যাঁ,
থার্ড ব্র্যাকেট মানে ওই পয়েন্টটাকেও নেওয়া যাবে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আর ফার্স্ট ব্র্যাকেট মানে ওইটাকে নেওয়া যাবে না, ওটা বাদ দিয়ে নিতে হবে। হ্যাঁ, আপাতত আর কোনো ডাউট নেই এখন। আচ্ছা, তাহলে যা হয়ে গেছে সেগুলো রিভিশন করতে থাকো। তোমাদের পরীক্ষা পুজোর আগে হবে না পরে হবে সেরকম কিছু বলা যাচ্ছে না, হ্যাঁ? তবে যা মনে হচ্ছে পুজোর পরেই হবে, কারণ সেপ্টেম্বরের শেষেই তো পুজো শুরু হয়ে যাচ্ছে, তার আগে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আছে। দেখা যাক, যবেই হোক রিভিশন করতে থাকো, হ্যাঁ, যেগুলো হয়ে গেছে সেগুলো রিভিশন করে যাও, অসুবিধা হবে না। আমাদের রিলেশনটা কালকে শেষ হয়ে যাবে, আর ফাংশনটা থাকবে, সেটাও দুটো ক্লাস নেব। পারমুটেশন একটা ক্লাসেই হয়ে যাবে। আর গ্রুপ থিওরিটা আমরা বাকি যতটুকু সময় পাবো ততটুকু সময় ধরে করতেই থাকবো, ঠিক আছে? কারণ গ্রুপ থিওরিতে মানে কোনো শেষ নেই, হ্যাঁ। থিওরেম না হয় শেষ হয়ে গেল, পার্টিকুলার 10-12টা থিওরেম করলে শেষ হয়ে গেল, কিন্তু অঙ্কের কোনো শেষ নেই গ্রুপ থিওরিতে, বুঝতে পারলে? ম্যাক্সিমাম যত অঙ্ক করা যাবে ততই ভালো। সেই কারণে আমরা গ্রুপ থিওরির থিওরেম গুলো পড়ে নেব, দিয়ে তারপরে যতটুকু সময় পাবো গ্রুপ থিওরির অঙ্ক করতে থাকবো, ঠিক আছে? গ্রুপ থিওরির অঙ্কগুলোও দেখবে থিওরেমের মতো। এই রিলেশনের অঙ্কগুলো যেমন 2-4টে করিয়ে দিলাম, বাকিগুলো তোমরা করতে পারবে, কিন্তু গ্রুপ থিওরিতে তা নয়, প্রত্যেকটা অঙ্কই আমাকে করে দিতে হবে, তা না হলে পারবে না। ঠিক আছে। ঠিক আছে, রাখো তাহলে, আবার আগামীকাল রাত 9টায়।